হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমাদের এই থার্ড ক্লাসে আজকে আমি গ্রামারের অনেকগুলো বেসিক জিনিস শিখাবো এবং এটাই হবে তোমাদের বেসিকের লাস্ট ক্লাস। এই ক্লাসের পর থেকে আমরা মেইন গ্রামারে চলে যাব। তো আজকে আমি যা শিখাবো তোমরা সর্বোচ্চ চেষ্টা করবে সবগুলো জিনিসপত্র তোমরা খাতার মধ্যে লিখে প্র্যাকটিস করে একদম মুখস্থ করে ফেলার মতো। আর তোমাদেরকে মুখস্থ করার জন্য বোঝানোর কাজটা হচ্ছে আমার, আমি তোমাদেরকে একদম বুঝিয়ে সহজ করে দিব। তো তোমরা জাস্ট এখানে কিছু মুখস্থ করার বিষয় থাকবে, এই জিনিসগুলো যাতে তোমরা মুখস্থ করে করতে পারো সহজে, আমি এই জিনিসগুলো তোমাদের আজকে সহজ করে দিব ইনশাল্লাহ। তো তোমরা এই পুরো ভিডিওটার মধ্যে যা শেখাবো খুব ভালো করে শিখে ফেলবে। তাহলে আমি যে মেইন গ্রামারে তোমাদেরকে যা শেখাবো এই শিক্ষণীয় শেখার জিনিসটা তোমাদের অনেক সহজ হয়ে যাবে। আর যাদের অনেক বেসিকে দুর্বল আছো, তোমরা যারা ইংলিশ গ্রামার পারো না, তো তোমাদের সমস্যাটা কিন্তু আসলে এখানেই যে তোমরা বেসিক যে জিনিসপত্রগুলো তোমাদের ছোটকাল থেকে শেখানো হয় সেই জিনিসগুলো হয়তো তোমরা ছোটকালে মনোযোগ এর সাথে পড়োনি, অথবা শুধু পরীক্ষা ভালো করার জন্য হয়তো পড়েছো, মুখস্থ করে গেছো, কিন্তু এখন তোমাদের মধ্যে ওই জিনিসগুলো নাই। তো এই জন্য আমি তোমাদের এই কোর্সে প্রথম 3টা ক্লাসে তোমাদের ওই বেসিক জিনিসপত্রগুলোই আমি একটু তোমাদেরকে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, যাতে তোমরা পরবর্তীতে গ্রামারগুলো সহজে ধরতে পারো। তো আমি তোমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকে আমি প্রথম যে টপিকটা দিয়ে শুরু করব, পার্সন। আমরা আমরা এই টপিকটা আমরা নাম শুনেছি, পার্সন হচ্ছে প্রোনাউনের পার্সন হয়। প্রোনাউন কি আমরা জানি, নাউনের পরিবর্তে যেই ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় ওইগুলো হচ্ছে পার্সন। পার্সন হচ্ছে টোটালি 3 ধরনের, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। তাহলে আমরা ফার্স্ট পার্সন বলতে আমরা কাদেরকে বুঝি? আই আর উই। এখন আমরা অলরেডি যেহেতু প্রথম ক্লাসে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ ফর্ম শিখেছি, তাই আমরা আই এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, আর পসেসিভ ফর্ম হচ্ছে মাই। তাহলে আই এর সাথে সাথে মি, মাই এই দুটাও কিন্তু ফার্স্ট পারসন। তারপরে আমরা উই এর কথা যদি বলি, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, আর উই এর পসেসিভ ফর্ম হচ্ছে আওয়ার। তাহলে এই আস এবং আওয়ারও কিন্তু ফার্স্ট পারসন। তারপর আমরা চলে যাই সেকেন্ড পারসনে। সেকেন্ড পারসন শুধুমাত্র ইউ, মানে তুমি। তো ইউ এর সাথে অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, ইউরই থাকবে, আমি জাস্ট তার সাথে একটা ইউর আর দিয়ে দিচ্ছি যাতে এটা পসেসিভ ফর্মটা বোঝায়। তাহলে আমাদের সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইওর। তারপর থার্ড পারসন আমরা চলে যাই। থার্ড পারসন হচ্ছে বাকি যারা আছে সবাই, যেমন আমরা যে প্রোনাউনগুলো জানি সেগুলো আমি লিখি, যেমন হি, শি। তারপরে হি এর সাব অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, আর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ। তারপরে শি এর পসেসিভ ফর্ম হচ্ছে হার, আবার অবজেক্টিভ ফর্মও কিন্তু হার, তাই আমি একবারই হার লিখছি। তারপর আর কি আছে? দে আছে। দের পসেসিভ ফর্ম হচ্ছে, অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, আর পসেসিভ ফর্ম হচ্ছে দেয়ার। তারপর বলতো আর কি কি আছে আমাদের? এই যে আমরা প্রোনাউনগুলো লিখেছি, এছাড়া যত নাউন আছে, বা যত প্রোনাউন যাই থাকুক না কেন, থার্ড পারসন হচ্ছে সবাই, মানে আমি তুমি বাদে, সহজ কথা, আমি তুমি বাদে বাকি সবাই হচ্ছে থার্ড পারসন। তো থার্ড পারসনের মধ্যে যেই প্রোনাউনগুলো থাকতে পারে আমি সেইগুলো একটু ইনক্লুড করে দিলাম। তো এই জিনিসগুলো তোমাদেরকে একটু মুখস্থ করে রাখতে হবে কষ্ট করে। তো আমরা সাধারণত ফার্স্ট পারসন বলতে আই উই হয়তো জানি, কিন্তু ফার্স্ট পারসন কিন্তু এইগুলাও আছে, সেকেন্ড পারসনে কিন্তু ইওর আছে, থার্ড পারসনে কিন্তু হি শি এর সাথে এই এই জিনিসপত্রগুলো আছে। তো তোমরা এই জিনিসগুলো কষ্ট করে মুখস্থ করে ফেলবে। তারপর সেকেন্ড যে টপিকটা আমি দেখাবো, যদি শুধু হেল্পিং ভার্ব থাকে, এই হেডলাইনটার মানে হচ্ছে যদি একটা সেন্টেন্সে শুধুমাত্র হেল্পিং ভার্ব থাকে তাহলে আমরা কিভাবে টেন্সটাকে চিনতে পারবো। যেমন আমি যদি তোমাদের একটা সেন্টেন্স লিখি, হি ইজ এ গুড বয়। তো আমরা টেন্সের স্ট্রাকচার থেকে আমরা দেখেছিলাম যে ইজ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা হেল্পিং ভার্ব। তাহলে আমাদের এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে? অবশ্যই না। আমরা দেখব যে হেল্পিং ভার্বটার পরে কি ভার্বের সাথে আইএনজি আছে কিনা। যেহেতু আমরা এখানে ইজ এর পরে আমরা জানি ভার্বের সাথে আইএনজি থাকার কথা, কিন্তু সেই ভার্বটা আমরা খুঁজে পাচ্ছি না, তাহলে এটা যেহেতু প্রেজেন্ট টেন্সের হেল্পিং ভার্ব, তাই এটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডেফিনিট। তারপর এরকম ভাবে আমি যদি লিখি যে হ্যাভ দে হ্যাভ মেড এ মিস্টেক,
তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা দেখতে পাচ্ছি হ্যাভ এর পরে একটা ভার্ব থ্রি আছে, ভি থ্রি আছে। তাহলে এইটা হবে প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু আমরা যদি এরকম লিখতাম যে আই হ্যাড এ কার, তাহলে দেখো আমাদের এখানে হ্যাড এর পরে, এখানে কিন্তু হ্যাড এর পরে কিন্তু কোনো ভি থ্রি নাই, কারণ আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড থাকে এবং এটার পরে একটা ভি থ্রি থাকে। কোনো ভি থ্রি নাই, তাই আমরা এখানে এটাকে বলবো, যেহেতু এটা পাস্ট টেন্সের হেল্পিং ভার্ব, তাই আমরা এটাকে বলবো পাস্ট ইনডেফিনিট। মানে আমাদের যদি কোনো টেন্সের মানে কোনো সেন্টেন্সে যদি টেন্সের স্ট্রাকচার ফলো না করে, তাহলে ওইটার মধ্যে হেল্পিং ভার্বটা যে টেন্সের আমরা ওইটার ইনডেফিনিট বলে দিব। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা টেন্সের স্ট্রাকচার ফলো করে নাই। এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাড হচ্ছে একটা হেল্পিং ভার্ব, এরপরে কিন্তু কোনো ভি থ্রি নাই, তাই হ্যাড যেই টেন্সের হেল্পিং ভার্ব, এই সেন্টেন্সটা ওই টেন্সের ইনডেফিনিট টেন্স হবে। যেমন তাহলে আমরা এখানে দেখতে পারলাম যে এরকমভাবে প্রেজেন্ট ইনডেফিনিট হলো, এরকমভাবে পাস্ট ইনডেফিনিট হলো। আমরা যদি আরেকটা লিখি, যেমন ইউ হ্যাভ এ পেন, আমি সহজভাবে লিখছি যেহেতু এটা বেসিক ক্লাস। বেসিক ক্লাসে তোমাদেরকে সবার জন্য ইজি কিছু সেন্টেন্স ইউজ করছি, যাতে সবাই যারা একদমই বোঝে না তারাও বুঝতে পারে, আর যারা অনেক ভালো বোঝে তারাও যাতে বুঝতে পারে। তো ইউ হ্যাভ এ পেন, তো এখানেও দেখতে পাচ্ছি আমরা হ্যাভ আছে ঠিকই, কিন্তু তারপরে কোনো ভি থ্রি নাই, তাই আমরা এখানে সেন্টেন্সটাকে বলবো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এটা হয়তো অনেকেই জানো, আবার অনেকে হয়তো বা এটা জানো না, তাই আমি সবার জন্য এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিলাম যে শুধু হেল্পিং ভার্ব যদি থাকে তাহলে আমরা কি করব, এইভাবে তার টেন্সটাকে মডিফাই করব বা টেন্সটাকে আমরা নাম দিব। এরপর আমরা যেটা শিখব নাউন। নাউন, প্রোনাউন, এই জিনিসগুলো চেনাটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা কিভাবে একটা সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড দেখে বলতে পারবো এটা একটা নাউন। যেমন আমি যদি বলি কন্ট্রিবিউশন, তারপর যদি আমরা বলি রিলেটিভ, এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো কিন্তু আসলে নাউন, কিন্তু আমরা কি দেখে বুঝতে পারবো আসলে যে এটা একটা নাউন? তাই আমি তোমাদেরকে এখন কিছু ক্লু শিখিয়ে দিব, যে এই ক্লুগুলো দেখে তুমি বুঝতে পারবে যে এই সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডটা হচ্ছে নাউন। তো তোমাদের এখন মনে প্রশ্ন জাগতে পারে যে তোমাদের এখন নাউন জানার কেন দরকার, নাউন জেনে তোমাদের গ্রামারে কি কাজে দিবে? আসলে নাউনটা জানার দরকার হচ্ছে তোমাদের তোমাদের সেন্টেন্স যদি তুমি বুঝতে চাও, যেমন ন্যারেশন যদি বুঝতে চাও, তারপরে তুমি যদি রাইট ফর্ম ভার্স বুঝতে চাও, এবং তোমাদের যে প্রথম যে জিনিসগুলো থাকে ওয়ান এবং টুতে, উইথ ক্লোজ উইদাউট ক্লোজ, এই জিনিসগুলো যদি তুমি সহজে বুঝতে চাও, তাহলে তোমাদের কিন্তু পার্টস অফ স্পিচে যে টোটাল 8টা পার্টস থাকে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এই জিনিসপত্রগুলো সবগুলোই কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। যদি তোমাদের বেসিকটা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু ওই গ্রামারগুলো তোমরা সহজে বুঝতে পারবে না। তো তোমাদের নাউন কেন দরকার? কারণ সাবজেক্ট এবং অবজেক্টে শুধুমাত্র নাউন এবং প্রোনাউনই বসতে পারে। তাহলে তোমরা যদি একটা সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে পেতে চাও, তাহলে তোমাকে খুঁজতে হবে যে নাউন কোথায় আছে, সেন্টেন্সের নাউন কোনটা, প্রোনাউন কোনটা। এই জিনিসগুলো তোমাদের যদি মাথায় থাকে তাহলে তুমি সাবজেক্ট খুঁজে সহজে খুঁজে বের করতে পারবে, আর আবার অবজেক্ট খুঁজে বের করতে পারবে। তো একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টকে তুমি যদি খুঁজে বের করতে না পারো, তাহলে আসলে তুমি গ্রামারের কিছুই পারবে না। তো গ্রামার যদি পারতে চাও, সাবজেক্ট এবং অবজেক্টকে অবশ্যই খুঁজে বের করতে হবে, এবং সাবজেক্ট অবজেক্ট হিসেবে কে থাকতে পারে, নাউন থাকতে পারে এবং প্রোনাউন থাকতে পারে। এছাড়া আর কেউ কিন্তু সাবজেক্ট হিসেবে থাকতে পারে না, অবজেক্ট হিসেবে থাকতে পারে না। তো আমি আজকে এখন তোমাদেরকে কিছু ক্লু শিখিয়ে দিব। সেই ক্লুগুলো তোমাদেরকে অবশ্যই একটু কাইন্ডলি মুখস্থ রাখতে হবে। এই জিনিসগুলো দেখেই তুমি চিনতে পারবে যে সেন্টেন্সটার মধ্যে নাউন কোনটা, সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা। তো আমি তোমাদের ক্লুগুলোর সাথে সাথে কিছু সেন্টেন্সও, কিছু ওয়ার্ডও শিখিয়ে দিব, যে এই ওয়ার্ডগুলোর তোমরা সামনে দেখতে পারো সাবজেক্ট অবজেক্ট হিসেবে। যেমন প্রথমত আমি একটা ক্লু দেখাবো, শন, TION। এই TION যদি কোনো ওয়ার্ডের শেষের থাকে তাহলে ওই ওয়ার্ডটা হবে নাউন। যেমন আমি তোমাদেরকে কিছু ওয়ার্ড দেখিয়ে দিই। ক্রিয়েশন, যে ওয়ার্ডগুলো তোমরা বিভিন্ন সেন্টেন্সে দেখতে পারবে, ক্রিয়েশন, তারপরে পপুলেশন, তারপরে আমরা বলতে পারি কালেকশন, তারপরে আমরা বলতে পারি প্রোটেকশন,
তাহলে দেখো লাস্ট প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু লাস্টে টি আই ও এন আছে, তাহলে এই ওয়ার্ডগুলো আমরা যেখানেই দেখব আমরা বলবো এটা হচ্ছে একটা নাউন। আর এই নাউন মানেই হচ্ছে ওই সাবজেক্টের, যদি ওই সেন্টেন্সের যদি এটা শুরুতে থাকে তাহলে আমরা বলবো এটা সাবজেক্ট, যদি শেষের দিকে থাকে আমরা বলবো এটা অবজেক্ট। তাহলে আমরা সেন্টেন্সে এই একটা নাউন শিখে ফেললাম যে টি আই ও এন দিয়ে যত ওয়ার্ড তুমি পাবা সবগুলো ওয়ার্ডে কি হবে, নাউন হবে। তার মধ্যে পরিচিত 4টা ওয়ার্ড আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ক্রিয়েশন মানে হচ্ছে সৃষ্টি, পপুলেশন মানে জনসংখ্যা, কালেকশন মানে সংগ্রহ, প্রোটেকশন মানে প্রতিরক্ষা বা রক্ষা করা, রক্ষা করা না, রক্ষা বলতে পারো, বা প্রতিরক্ষা বলতে পারো। এটা কিন্তু দেখো প্রোটেক্ট, প্রোটেক্ট কিন্তু ভার্ব, আর প্রোটেক্টের সাথে এই যে আই ও এন মিলে কি হয়ে গেছে, এটা নাউন হয়ে গেছে। তো তোমরা এগুলোর অর্থ সহ পড়ার চেষ্টা করবে। আমি কিন্তু অর্থটা বলে দিচ্ছি, তোমরা কাইন্ডলি এখনই লিখে রাখো, কারণ আমি অর্থগুলো কিন্তু এখানে লিখে দিচ্ছি না। তো অর্থগুলো কেন লাগবে, কারণ এই ওয়ার্ডগুলো তোমরা বিভিন্ন সেন্টেন্সে দেখতে পারবে, তোমাদের ফার্স্ট পেপারের প্যাসেজে দেখতে পারবে। যদি এই ওয়ার্ডগুলো এখনই শিখে ফেলো তাহলে কিন্তু তোমাদের প্যাসেজ পড়তে সহজ হবে, কোশ্চেন বুঝতে সহজ হবে। ওকে, তো আমি তারপরে আরেকটা ক্লু দেখাবো, সেটা হচ্ছে শন, এস আই ও এন। এই কোনো ওয়ার্ডের লাস্টে যদি এই এস আই ও এন থাকে তাহলে আমরা ওইটাকেও নাউন বলবো। যেমন আমি যদি দেখি একটা ওয়ার্ড হচ্ছে পারমিশন, দেখো লাস্টে কি আছে, এস আই ও এন। পারমিশন মানে কি, অনুমতি, তাহলে এটা কি একটা নাউন। তারপর আমরা যদি বলি টেলিভিশন, টি ই এল ই ভি আই ও এস আই ও এন, দেখো লাস্টে কি আছে, এস আই ও এন, তাহলে এটা হচ্ছে নাউন। তারপর আমরা দেখি আরেকটা ওয়ার্ড অকেশন, তাহলে দেখো লাস্টে কি আছে, এস আই ও এন, এটাও একটা নাউন। তারপর আমরা যদি বলি ডিসিশন, ডিই এস আই ডিই সি আই এস আই ও এন, তাহলে এই দেখো লাস্টে কি আছে, এস আই ও এন, তাহলে এটাও কিন্তু একটা নাউন। তো আমি 4টা পরিচিত ওয়ার্ড তোমাদেরকে লিখে দিলাম। তো এই প্রত্যেকটা অর্থ কি, পারমিশন মানে অনুমতি, টেলিভিশন মানে তো জানো টেলিভিশন, অকেশন মানে কি উপলক্ষ, ডিসিশন মানে হচ্ছে সিদ্ধান্ত। তাহলে দেখো এই ওয়ার্ডগুলোর অর্থটাও তোমরা কাইন্ডলি লিখে ফেলবে। তো আমরা এখানে এই এসআই ওএন যদি কোনো ওয়ার্ডের লাস্টে দেখতে পারি তাহলে ওই ওয়ার্ডটা কি হবে, নাউন হবে। তাহলে এরকম তুমি শত শত ওয়ার্ড দেখতে পারো। তো তুমি কিন্তু তাহলে একটা ক্লু দেখে তুমি এখন চিনতে পারবে যে এটা একটা নাউন। তারপর আমরা আরেকটা ওয়ার্ড দেখি, আরেকটা ক্লু দেখি, সেটা হচ্ছে টিভ, টি আই ভিই। যদি কোনো ওয়ার্ডের লাস্টে টি আই ভিই থাকে তাহলে ওটাকে বলা হবে নাউন। যেমন আমরা কিছু ওয়ার্ড দেখি, কমিউনিকেশন, বা কমিউনিকেশন তো টি আই ও এন হয়, কমিউনিকেটিভ, টি আই ভিই। তাহলে দেখো লাস্টে টি আই ভিই আছে। এছাড়া আর কি কি পরিচিত ওয়ার্ড আছে, নেগেটিভ, তারপর আর কি কি পরিচিত ওয়ার্ড আছে, অ্যাক্টিভ, তারপর রিলেটিভ, যেটা আমরা প্রথম দিকে লিখেছিলাম রিলেটিভ। তারপর আমরা কি বলতে পারি, ইফেক্টিভ। তারপর আমরা বলতে পারি আর কি ওয়ার্ড আছে, মানে টিআইভি দিয়ে কিন্তু অনেক ওয়ার্ড আছে। যেমন তোমাদের পরিচিত কিছু ওয়ার্ড আমি লিখে দিচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। তাহলে আমরা এখানে টোটাল 6টা ওয়ার্ড লিখলাম। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ওয়ার্ডের লাস্টে কি আছে, টিআইভিই, তাহলে প্রত্যেকটাই হচ্ছে নাউন। তাহলে আমরা কমিউনিকেটিভ মানে কি, যোগাযোগ রক্ষাকারী, তো এরকম। তারপরে হচ্ছে নেগেটিভ মানে ঋণাত্মক আমরা জানি। অ্যাক্টিভ মানে যে সক্রিয়, কোনো কাজ করতে সক্রিয়। রিলেটিভ মানে তো জানো আত্মীয়, যার সাথে সম্বন্ধ আছে, সম্পর্ক আছে। তারপরে হচ্ছে ইফেক্টিভ মানে যেটা ফলপ্রসূ, এমন কিছু যেটা ফলপ্রসূ মানে কার্যকর। অ্যাট্রাকটিভ মানে তো জানো যে আকর্ষণীয় কিছু। তাহলে আমরা এখানে টিআইভিই যদি কোনো ওয়ার্ডের লাস্টে দেখি তাহলে আমরা বলবো এটা একটা নাউন। তারপর আমরা যদি দেখি যে কোনো ওয়ার্ডের লাস্টের দিকে এসআইভিই আছে তাহলে এটা হবে একটা নাউন। যেমন আমরা কিছু পরিচিত ওয়ার্ড দেখি, এক্সপেন্সিভ, এসআইভিই আছে তাহলে এটা একটা নাউন হবে। তারপর আর কি ওয়ার্ড হতে পারে, ইমপ্রেসিভ। তারপর আমরা দেখতে পারি এগ্রেসিভ। তারপর আমরা দেখতে পারি রেসপন্সিভ। তো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডের লাস্টে কি আছে, এসআইভিই আছে। তো এই ওয়ার্ডগুলোও কিন্তু কি হবে, নাউন হবে। যেমন এক্সপেন্সিভ মানে কি অনেক ব্যয়বহুল কিছু, ইমপ্রেসিভ মানে হচ্ছে মন আকর্ষণ করে এমন কিছু, অ্যাগ্রেসিভ মানে আক্রমণাত্মক কিছু, রেসপন্সিভ মানে দায়িত্বশীল এমন কিছু। তো এই হচ্ছে আমাদের এসআইভিই দিয়ে যদি কোনো ওয়ার্ড শেষ হয় তাহলে ওইটাও কি হবে, নাউন হবে। তারপর আমরা আরও কিছু দেখি, মানে আমরা আজকে নাউন চেনার জন্য সর্বাত্মক চেষ্টা করব, কারণ কি আমি ফার্স্টে বলে দিয়েছি
তো টিএইচ, যদি কোনো ওয়ার্ডের লাস্টে টিএইচ থাকে তাহলে আমরা কি বলবো, এটাকে নাউন বলবো। যেমন গ্রোথ, তারপর আমরা দেখি BIRTH, বার্থ, তারপর আমরা যেটা দেখি ড্রট, তারপর আমরা দেখি ট্রুথ। তো আমরা এই যে চারটা ওয়ার্ড দেখলাম, এগুলো পরিচিত ওয়ার্ড। গ্রোথ মানে কি বৃদ্ধি, কোনো কিছুর বৃদ্ধি। বার্থ মানে জন্ম। তারপরে ড্রট মানে হচ্ছে খরা, ওই যে বৃষ্টি না হলে যে এটাকে খরা বলে, ওই খরা হচ্ছে ড্রট। তারপরে আছে ট্রুথ মানে হচ্ছে সত্য। তো এরকম আমরা আরো কিছু দেখব, যেমন TY, TY দিয়ে যদি কোনো ওয়ার্ড শেষ হয়, কিরকম ওয়ার্ড, BUT। তারপর প্রভা প্রভার্টি, আচ্ছা না, প্রপার্টি লিখি, প্রপার্টি। তারপর আছে পোভার্টি, POVERTY। অবশ্যই বানানগুলো ঠিক রাখবে। বিউটি মানে তো জানো সৌন্দর্য, সৌন্দর্য মানে সুন্দর না, বিউটি মানে হচ্ছে সৌন্দর্য। তারপর প্রপার্টি, প্রপার্টি মানে হচ্ছে সম্পদ, সম্পদ বা সম্পত্তি বলতে পারো। পোভার্টি মানে হচ্ছে দারিদ্রতা, তাহলে গরিব মানে দারিদ্রতা, টাকার অভাব আর কি। তাহলে এখানে দেখো প্রত্যেকটা ওয়ার্ডের লাস্টে কি আছে, TY আছে, তাহলে এই ওয়ার্ডগুলো কিন্তু কি হবে, নাউন হবে। এরকম কিন্তু তোমাদের ওয়ার্ডগুলো মুখস্থ রাখাটা দরকার না, তোমাদের জাস্ট এই ক্লুগুলো মনে রাখবে যে প্রত্যেকটা কোন ওয়ার্ডের লাস্টে কি আছে। তবে তোমাদের পরিচিত কিছু ওয়ার্ড আমি তোমাদেরকে সামনে দেখিয়ে দিচ্ছি। তারপর আমরা দেখতে পারি যদি কোনো ওয়ার্ডের লাস্টে CE থাকে, যেমন আমরা লিখতে পারি ডিপেন্ডেন্স, তারপর আমরা লিখতে পারি ইনফ্লুয়েন্স, তারপর আমরা লিখতে পারি কনফিডেন্স। তাহলে এই ওয়ার্ডগুলা প্রত্যেকটাই CE দিয়ে শেষ হয়েছে, তাহলে এটাও কি হবে, নাউন হবে। ডিপেন্ডেন্স মানে নির্ভরতা, ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাব, কোনো কিছুর অনেক প্রভাব। কনফিডেন্স মানে হচ্ছে আত্মবিশ্বাস। তো প্রত্যেকটাই CE দিয়ে শেষ হয়েছে, প্রত্যেকটাই হচ্ছে নাউন। যদি এরকম CY দিয়ে শুরু মানে শেষ হয়, তাহলে এটাও কি হবে, নাউন হবে। যেমন আমরা লিখতে পারি প্রাইভেসি, প্রাইভেসি লাস্টে CY দিয়ে শেষ হয়েছে। তারপর আমরা লিখতে পারি কনস্পাইরেসি, কনস্পাইরেসি লিখতে পারি। তারপর আমরা লিখতে পারি এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি লিখতে পারি। তাহলে দেখো প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু লাস্টে CY দিয়ে শেষ হয়েছে এবং প্রত্যেকটাই হচ্ছে নাউন। প্রাইভেসি মানে তো তুমি জানো, তোমরা আশা করি জানো। তারপর হচ্ছে কনস্পাইরেসি ষড়যন্ত্র, এফিসিয়েন্সি হচ্ছে দক্ষতা, এফিসিয়েন্সি মানে দক্ষতা বোঝায় যে তুমি কতটা দক্ষ। তারপর তারপর আমরা দেখতে পারি শিপ, কোনো ওয়ার্ডের লাস্টে যদি শিপ দিয়ে শেষ হয়, যেমন আমরা বলতে পারি মেম্বারশিপ, মেম্বারশিপ। তারপর আমরা বলতে পারি ফ্রেন্ডশিপ। তারপর আরেকটা পরিচিত ওয়ার্ড রিলেশনশিপ। তারপর আরেকটা ওয়ার্ড আমি দেখাতে পারি পার্টনারশিপ, পার্টনারশিপ। তাহলে দেখো এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু শিপ দিয়ে শেষ হয়েছে, তাহলে এই ওয়ার্ডগুলো হচ্ছে নাউন। তাহলে এখানে মেম্বারশিপ মানে সদস্যপদ, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, তারপরে রিলেশনশিপ মানে তো জানোই সম্পর্ক, পার্টনারশিপ মানে হচ্ছে অংশ। তারপরে এখানে আমরা কোনো একটা ওয়ার্ড দেখলাম, মানে একটা ক্লু দেখলাম শিপ, কোনো ওয়ার্ডের লাস্টে শিপ থাকলে সেটা নাউন হয়ে যাবে। তো এরকম আমরা আরও কিছু ওয়ার্ড দেখি, যেমন হুড, কোনো লাস্টে কোনো ওয়ার্ডের লাস্টে যদি হুড থাকে, যেমন চাইল্ডহুড। তারপর আমরা বলতে পারি লিভলিহুড। এখন যে কোনো ওয়ার্ডের শেষে হুড থাকলে সেটা নাউন হবে। যেমন আমরা বলতে পারি বয়হুড, প্যারেন্টহুড, সিস্টারহুড, ব্রাদারহুড। মানে এগুলা কি বোঝাবে, যেমন চাইল্ডহুড মানে কি শৈশব, যদি ব্রাদারহুড থাকে ভ্রাতৃত্ব বোঝাবে। তারপরে মাদারহুড বলে মাতৃত্ব বোঝাবে। তারপরে হচ্ছে ফাদারহুড হলে পিতৃত্ব বোঝাবে। মানে হচ্ছে আমাদের এই হুড লাস্টে থাকলে কি হবে, সেটা নাউন হয়ে যাবে। লিভলিহুড মানে তো জানো তোমরা আশা করি, লিভলিহুড মানে হচ্ছে জীবিকা। আহ, তো এই ওয়ার্ডগুলো হচ্ছে নাউন। তারপর আমরা যদি দেখি আরও কিছু ওয়ার্ড, নেস, কোনো ওয়ার্ডের লাস্টে নেস থাকলে এটাও কি হবে, নাউন হবে। যেমন একটা পরিচিত ওয়ার্ড লোনলিনেস, একাকিত্ব। তারপরে ব্রাইটনেস, এটাও খুব পরিচিত, মোবাইল যেহেতু তোমরা ইউজ করো। ব্রাইটনেস এটার মানে হচ্ছে আলোক, আলো আলোক। তারপর হচ্ছে হ্যাপিনেস, হ্যাপিনেস সুখ। তাহলে এখানে দেখো প্রত্যেকটা ওয়ার্ডের লাস্টে নেস আছে, তাহলে এটা কি হবে, নাউন হবে। তারপর আমরা আরও কিছু দেখতে পারি মেন্ট, লাস্টে যদি মেন্ট থাকে তাহলে এটা কি হবে, ওয়ার্ডটা হবে নাউন। যেমন আমরা বলতে পারি রিফ্রেশমেন্ট। তারপর আমরা কিছু পরিচিত ওয়ার্ড দেখতে পারি ইমপ্রুভমেন্ট। তারপর আর কি হতে পারে, ডেভেলপমেন্ট হতে পারে।
তারপর আর কি হতে পারে অ্যাচিভমেন্ট, গভর্নমেন্ট সবই কিন্তু, আচ্ছা আমি লিখে দিই তাহলে তোমাদের নোট ডাউন করতে সুবিধা হবে। অ্যাচিভমেন্ট, তারপর ডেভেলপমেন্ট, তারপরে আর কি আছে গভর্নমেন্ট। তাহলে এই যে দেখো আমরা ওয়ার্ডগুলো লিখেছি, প্রত্যেকটা ওয়ার্ডের লাস্টে কিন্তু MENT আছে, তাহলে এগুলো হবে নাউন। তারপর আমরা আরো কিছু দেখব, যেমন লাস্টে যদি ISM থাকে, যেমন কি হিরোইজম, তারপর প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, তারপর হচ্ছে হিরোইজম মানে কি বীরত্ব, তারপর এটা প্যাট্রিয়টিজম মানে হচ্ছে দেশপ্রেম, তারপরে অলট্রুইজম, অলট্রুইজম, অলট্রুইজম মানে হচ্ছে পরোপকারিতা আর কি, পরোপকারী যদি বলা হয় অলট্রুইজম মানে পরোপকারিতা। তারপরে ফেমিনিজম, ফেমিনিজম মানে নারীবাদী আর কি। তো এই ওয়ার্ডগুলো আমরা পরিচিত আশা করি, বা তোমরা সামনে অনেকবার দেখতে পারবে, তাই আমি এটা লিখে দিলাম। প্রত্যেকটা ওয়ার্ডের লাস্টে কিন্তু ISM আছে। তারপর আমরা যদি বলি IST, কোনো ওয়ার্ডের লাস্টে যদি IST থাকে তাহলেও কিন্তু সেটা নাউন হবে, যেমন আর্টিস্ট, তারপর আমরা বলতে পারি ট্যুরিস্ট, তারপর আমরা বলতে পারি জার্নালিস্ট। এই যে আমরা ওয়ার্ডগুলো দেখলাম, প্রত্যেকটা ওয়ার্ডের লাস্টে কি আছে আইএসটি, আইএসটি, তাহলে এই প্রত্যেকটা ওয়ার্ড কি হবে নাউন। তো তোমরা এই পর্যন্ত অনেকগুলো ওয়ার্ড দেখলে, অনেকগুলা ক্লু দেখলে, এই ক্লুগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই জাস্ট এই ক্লুগুলো মনে রাখবে, তাহলে কিন্তু তোমরা একটা সেন্টেন্সে নাউন চিনতে পারবে। আর নাউন চেনার মানেই হচ্ছে তোমার সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্টকে চিনতে পারা। নাউনটা তো চিনতে পারা একটু কষ্ট, বাট প্রোনাউনটা চেনাটা খুব সহজ। প্রোনাউন কিন্তু লিমিটেড প্রোনাউন, যেমন আমরা এখানে যে প্রোনাউনগুলো দেখেছি এগুলোই কিন্তু জাস্ট প্রোনাউন। তো আর নাউনটা চেনাটা একটু ডিফিকাল্ট যেহেতু, তাই আমি নাউনটার কিছু ক্লু দেখিয়ে দিলাম। তার মানে কিন্তু এই না যে তুমি নাউনের টোটাল জিনিসটাই শিখে ফেলেছো। নাউন কিন্তু আরো একটা জিনিস আছে, যে ওই জিনিসটা তোমাদের নাউন হিসেবে বসতে পারে। তো আমি আজকের লেকচারে ইনশাল্লাহ এই জিনিসটাও শিখিয়ে দিব। তো আপাতত যেই ক্লু দিয়ে যে নাউনগুলো শেখা যায় সেই জিনিসগুলো আমি এখন শিখিয়ে দিলাম। এরপরে আমরা শিখব প্রিপোজিশন। প্রিপোজিশন মানেই হচ্ছে যেই ওয়ার্ডগুলা কোনো নাউন অথবা প্রোনাউনের আগে বসে। তাহলে শুধুমাত্র নাউন অথবা প্রোনাউনের আগে বসলেই ওইটাকে প্রিপোজিশন বলা হয়। তো কিছু কমন প্রিপোজিশন আমি আজকে লিখে দিব এবং তোমাদেরকে বুঝিয়ে দিব যে কোন জিনিসটা কখন তুমি ইউজ করতে পারবে। এই প্রিপোজিশনটা কিন্তু তোমাদের উইথ ক্লোজ উইদাউট ক্লোজে অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই প্রিপোজিশনটা আমি আরও কিছু বিস্তারিত তোমাদেরকে শেখাবো। যদি আজকের লেকচারেও শেষ মানে সম্ভব না হয়, আমি চেষ্টা করব সামনের কোনো একটা লেকচারে এই প্রিপোজিশনের একটু ডিটেলসটা একটু বুঝিয়ে দিতে। তোমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নামে একটা টপিক আছে, এটা তুমি যদি বই খুলো দেখবে যে কয়েকশো প্রিপোজিশন আছে। তো প্রথম দিকে তোমাদের পড়তে পড়তে হয়তো বা একটু ভালো লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে কিন্তু কারোরই হয়তো বা শেষ হয় না পড়া। তো তাই আমি তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে যে জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট কিছু প্রিপোজিশন আছে ওইগুলোই আমি তোমাদেরকে একটা নোট ডাউন করে বা একটা PDF আকারে তোমাদেরকে দিব। তোমরা যদি আমাকে কমেন্টে জানাও যে তোমাদেরকে PDF দিলে তোমরা নিজে নিজে পড়ে ফেলতে পারবে, তাহলে আমি তোমাদেরকে শুধু PDFটাই দিয়ে দিব। আর যদি তোমাদেরকে কাছে মনে হয় যে আমি যদি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে করে বুঝিয়ে দেই তাহলে তোমাদের ভালো হবে, তাহলে আমি প্রত্যেকটা প্রিপোজিশন প্রায় 60টা বা 70টা মতো প্রিপোজিশন আমি অলরেডি ইনক্লুড করেছি, যে এই 60-70টা পড়লে আশা করি তোমাদের কভার হয়ে যাবে। তো ওই প্রিপোজিশনগুলো আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দিয়ে যদি বুঝালে তোমাদের ভালো হয়, তাহলে আমি তোমাদেরকে ওই জিনিসগুলো বুঝাই দিব। তো তোমরা কাইন্ডলি আমাকে প্রত্যেকে একটু কমেন্টে জানাবে যে তোমাদের প্রিপোজিশনের যে যেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আমি লিস্ট করেছি প্রায় 70টার মতো। তো এই 70টা প্রিপোজিশন জাস্ট PDF দিলেই তোমাদের কাছে হবে ভালো হবে কিনা, নাকি আমি কি তোমাদেরকে বুঝিয়ে দিয়ে একটা ক্লাস বানালে ভালো হবে? তো আমি এখন তাহলে নর্মালি শুরু করি। প্রিপোজিশন কয়টা প্রিপোজিশন আছে, যেমন অন, ইন, তারপরে ওভার, অ্যাবাভ, তারপরে আপ, তারপরে ডাউন, তারপর আন্ডার, তারপর বিটুইন, তারপর অ্যামং, থ্রো, এটাকে থ্রু বলা হয়, তারপরে বিহাইন্ড, এটাকে আবার বাহাইন্ডও বলা যায়, তারপরে ইনটু, ইনের সাথে আবার ইনসাইডও বলা যায়,
তো এই এটসেট্রা, এই এই যে আমরা প্রিপোজিশনগুলো দেখলাম, এই প্রিপোজিশনগুলো সাধারণত ইউজ করা হয়। এর সাথে আরেকটা ইউজ করা হয় ইনটু, যেহেতু বলেছি ইনটুর সাথে আমি টুও বলতে পারি, ইনটু টু, সেম বলতে গেলে প্রায়। তো আমরা এখন এই প্রিপোজিশনগুলো একটু আমরা গ্রাফ আকারে দেখি যে কিভাবে প্রিপোজিশনগুলো আমরা ইউজ করতে পারবো। জাস্ট আমি এখানে একটা বক্স আঁকলাম। এই বক্সের আমি যদি বোঝাতে চাই যে একটা এই বক্সের উপরে কিছু আছে, উপরে কিছু আছে সেটা বোঝানোর জন্য আমি আপ ব্যবহার করতে পারি, অ্যাবাভ ইউজ করতে পারি। মানে উপরে কিছু আছে মানে এটার টেবিলের উপরে মানে হচ্ছে লেগে আছে এমন না, টেবিলের উপরে মানে লেগে নাই। যেমন একটা কিছু একটা উপরে ভাসমান অবস্থায় আছে, তাহলে সেটা হচ্ছে আপ অথবা অ্যাবাভ। এখন আমি যদি বোঝাতে চাই যে টেবিলের সাথে লেগে উপরে আছে, তাহলে এটাকে বোঝাবো অন। যদি আমি টেবিলের ঠিক বরাবর উপরে কিছু আছে ভাসমান অবস্থায় সেটা বোঝাতে চাই, তাহলে আমি লিখব ওভার। তারপর আমি যদি বোঝাতে চাই যে এটা টেবিলের নিচে কিছু আছে, তাহলে আমি বলবো আন্ডার। তারপর আবার আন্ডার হচ্ছে বিলো বলা যায়, যে বিলো নিচে। বিলো নিচে মানে হচ্ছে যে কোনো জায়গায়, যেমন বিলো এখানেও হতে পারে। একটা বস্তু যদি টেবিলের নিচে এই জায়গাটাতে থাকে, ঠিক বরাবর নিচে না, তাহলে তাহলে কি বলা যাবে, সেটাকে বিলো বলা যাবে। কিন্তু যদি ঠিক বরাবর নিচে বোঝায় তাহলে এটাকে আন্ডার বলা যাবে। আমি কিন্তু এগুলোকে লিখে দিচ্ছি না, তোমরা কাইন্ডলি এই জিনিসগুলো একটু লিখে নিও কষ্ট করে। তারপর আমরা এখানে আর কি দেখতে পাচ্ছি, বিটুইন, অ্যামং, ডাউন, আপ বলেছি, ইন। ইন মানে হচ্ছে যদি ঠিক এটার মধ্যে কিছু বোঝায়, এটা ইনের সাথে আবার ইনসাইড দুটো একই। ইনসাইড মানেও ভিতরে, ইন মানেও ভিতরে। ঠিক ভিতরে থাকলে সেটা ইন হয়ে যাবে। আমি যদি এখানে আরেকটা বক্স আঁকি, তাহলে এখানে টোটাল দুইটা বক্স হলো। দুইটা বক্সের মাঝে কিছু আছে এটা যদি বোঝাতে চাই তাহলে লিখবো বিটুইন। আর যদি এখানে আরেকটা বক্স আঁকি, তিনটা মানে দুইয়ের বেশি সংখ্যক জিনিসের মধ্যে যদি আমি কম্পেয়ার করি তাহলে লিখবো হচ্ছে অ্যামং। তাহলে অ্যামং বসে যখন আমাদের একাধিক, মানে একাধিক না, দুইটার বেশি জিনিসের মধ্যে তুলনা বোঝালে আমরা অ্যামং ব্যবহার করব। আর যদি দুইটার মধ্যে তুলনা বোঝায় তাহলে আমরা কি বলবো, বিটুইন ইউজ করব। থ্রো মানে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে যদি কোনো কিছু যায় তাহলে আমরা কি বলবো, থ্রো। আবার ইনটুও কিন্তু ঠিক একই, আবার টুও কিন্তু একই, কোনো কিছুর দিকে। টু মানে কোনো কিছুর দিকে, ইনটু মানে কোনো কিছুর দিকে। তো আমি এই জাস্ট এই বেসিকটুকু মনে রাখবে। আর তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে যে আমি বলে দিলাম, এই জিনিসটা যদি তোমাদের কভার করতে পারো তাহলে আশা করি তোমাদের প্রিপোজিশন নিয়ে সমস্যা হবে না ইনশাআল্লাহ। তারপর আমি তোমাদেরকে আরেকটা টপিক শেখাবো। আচ্ছা, এটা মনে হয় কত নম্বর টপিক একটু দেখে নেই। আমরা লাস্ট শিখলাম হচ্ছে এটা 3 নম্বর টপিক ছিল, না এটা হচ্ছে 4 নম্বর টপিক ছিল। তো আমি তাহলে এখন হচ্ছে 5 নম্বর টপিক। 5 নম্বর টপিকটা হচ্ছে আমাদের, যদি আমরা অ্যান্ড এবং বাট এই দুটোর ব্যবহারটা একটু শিখব। অ্যান্ড এবং বাটের ডিফারেন্সটা কোথায়, এই ডিফারেন্সটা আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে গুরুত্ব, কোনো আমাদের আমরা অনেক হেল্প করবে। তো আমরা দুটো সেন্টেন্স লিখি তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো। যেমন আমি যদি বলি হি ইজ গুড অ্যাট ম্যাথ বাট ভেরি উইক ইন ইংলিশ। আরেকটা সেন্টেন্স লিখি, হি ইজ ভেরি এক্সপার্ট ইন ম্যাথ অ্যান্ড হি ক্যান ইজিলি টিচ আস ম্যাথ। তাহলে আমি যে দুইটা সেন্টেন্স লিখলাম, দুইটা সেন্টেন্সের মধ্যে একটাতে আছে বাট আর আরেকটাতে আছে অ্যান্ড। তাহলে এখন বাটের দেখো দুই পাশে কিন্তু দুইটা বিপরীত জিনিস লেখা, যে সে অঙ্কে ভালো পারে কিন্তু সে ইংলিশে খুব দুর্বল। তাহলে দেখো দুইটা কিন্তু বিপরীত জিনিস। অথবা মনে করো আমি এখানে উইক অর ইংলিশ না লিখে বললাম যে বাট হি ক্যান নট টিচ আস। সে অঙ্কে ভালো পারে ঠিকই, কিন্তু আমাদেরকে অঙ্ক বোঝাতে পারে না বা শেখাইতে পারে না। তাহলে দেখো সে অঙ্ক পারে যেহেতু, তাহলে তো অবশ্যই বোঝাতে পারানো উচিত, সে অন্যকে বোঝাতে পারবে এমনই তো হওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে দুই পাশে কি বিপরীত জিনিস। তাহলে বাট কমপ্লিটিং সেন্টেন্স এরকম থাকবে যে একটা সেন্টেন্স দেওয়া আছে তারপর একটা বাট লেখা, বাকি অংশটা তোমাকে লিখতে হবে। তাহলে অবশ্যই তোমাকে বুঝতে হবে যে ডান পাশে এমন কিছুই হবে এটা ঠিক বিপরীত, মানে এটা
ম্যাথ পারলে কি করা উচিত সেটার কি হবে সেটা লিখবো না। যেমন সে ম্যাথ পারলে কি করা উচিত, অনেকে বোঝানোটা উচিত, আমি কি লিখবো, হি ক্যান নট টিচ আস, মানে সে আমাদেরকে শেখাইতে পারে না। তাহলে বাট দ্বারা দুই পাশে কি বোঝাবে, দুটা বিপরীত জিনিস বোঝাবে। আর অ্যান্ড দিয়ে দুটা একই জিনিস বোঝাবে। যেমন হি ইজ ভেরি এক্সপার্ট ইন ম্যাথ, সে অনেক দক্ষ, সে ম্যাথে অনেক দক্ষ, এবং সে আমাদেরকে খুব সহজে কি করতে পারে, শিখাতে পারে, ম্যাথ শেখাতে পারে। তাহলে যেহেতু সে ম্যাথ পারে তাহলে তো অবশ্যই শেখাতে পারবে। তা দুটো আমাদের কি রিলেভেন্ট, মানে প্রাসঙ্গিক কিছু থাকবে অ্যান্ড দিয়ে। তাহলে এই দুটো জিনিস তোমরা কাইন্ডলি মনে রাখবে। তারপর আমরা 6 নম্বর একটা টপিক দেখব, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বিষয়টা কি, অ্যাডজেক্টিভ হচ্ছে যেই ওয়ার্ডটা কোনো নাউনের আগে বসে, নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে, নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে। এখন মডিফাই শব্দটা অনেকের কাছে কঠিন লাগতে পারে, তাই আমি জাস্ট মডিফাইটা লিখে রাখছি। নাউন আর প্রোনাউনটা কেমন এই জিনিসটা তোমাকে এক্সপ্লেন করবে এই অ্যাডজেক্টিভ। যেমন আমরা যদি লিখি হি ইজ এ গুড বয়, তাহলে এখানে বয় হচ্ছে একটা নাউন, হি হচ্ছে একটা প্রোনাউন। তাহলে দেখো প্রোনাউন সাবজেক্ট হিসেবে বসেছে, বয় অবজেক্ট হিসেবে বসেছে। তো এখানে নাউনটা কেমন, মানে হি ইজ এ গুড বয়, সে কেমন কেমন বালক, সে ভালো বালক। তাহলে দেখো বালকটা কেমন, মানে নাউনটা কেমন, তার একটা ক্যারেক্টার কিন্তু এই গুড দিয়ে বোঝা যাচ্ছে। তাহলে এই গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দেখো কোথায় বসেছে, গুড কিন্তু নাউনের আগে বসেছে। তাহলে আমরা এখানে গুডটাকে কি বলবো, অ্যাডজেক্টিভ বলবো। এরকম আরও অনেক ওয়ার্ড দেখতে পারবে যেগুলা নাউনকে মডিফাই করতেছে বা প্রোনাউনকে মডিফাই করছে, যে নাউনের দোষ বা গুণকে বোঝাচ্ছে, ওই ওয়ার্ডগুলোই কিন্তু অ্যাডজেক্টিভ। তোমাদের একটা ক্লু আমি তোমাদেরকে শিখিয়ে দেই, যে যদি দেখো কোনো একটা সেন্টেন্সে আর্টিকেল আছে, যেমন দেখো এখানে একটা এ আর্টিকেল আছে, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে ওই ওয়ার্ডটাই হবে নাউন। যদি আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকে, প্রথম ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয় ওয়ার্ডটা হবে নাউন। কিন্তু যদি এরকম থাকে হি ইজ এ ভেরি ট্যালেন্টেড গাই, তাহলে গাই, এখানে দেখতে পাচ্ছ আর্টিকেলের পর তিনটা ওয়ার্ড, তাহলে প্রথম ওয়ার্ডটা হবে অ্যাডভার্ব, দ্বিতীয় ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ, তৃতীয় ওয়ার্ডটা হবে নাউন। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যে যদি কোনো আর্টিকেল কোনো সেন্টেন্সে থাকে, আর্টিকেলের পরে, আর্টিকেল কিন্তু এ, এন আর দা, তিনটার মধ্যে যে কোনো আর্টিকেল হতে পারে, আর্টিকেলের পরে যদি কোনো তিনটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা নাউন। আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে ওটা কি হবে, শুধু নাউন হবে। আশা করি তোমরা যদি এইভাবে সেন্টেন্স দেখতে পাও তাহলে আশা করি তোমরা চিনতে পারবে। আর যদি এভাবে কোনো সেন্টেন্স না থাকে তাহলে আমরা কিভাবে চিনবো, এটা আমরা একটু দেখে নেব। যেমন আমরা এখানে বলতে পারি যে দ্য রাতুল, রাতুল হ্যাজ সাম এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট। তা দেখতে পাচ্ছ এখানে রাতুল হচ্ছে নাউন, এটা সাবজেক্ট, হ্যাজ সাম এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট, এখানে ট্যালেন্ট হচ্ছে প্রতিভা, ট্যালেন্ট কিন্তু এটা নাউন। তাহলে এখানে ট্যালেন্ট হচ্ছে নাউন, তাহলে যেহেতু নাউন আছে, নাউনের আগে কি বসে আমরা বলেছি, অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে ক্যান কিভাবে আমরা অর্থের দিকে বুঝতে পারবো, রাতুল হ্যাজ সাম ট্যালেন্ট, আমি যদি বলি রাতুল হ্যাজ সাম ট্যালেন্ট মানে রাতুলের প্রতিভা, কিছু প্রতিভা আছে। এখন আমি যদি বলি কেমন প্রতিভা আছে, এক্সট্রা অর্ডিনারি মানে অতি অসাধারণ একটা কি আছে, প্রতিভা আছে। তাহলে নাউনের, নাউনকে আরও ভালো করে বোঝার জন্য আমাদের এই ওয়ার্ডটা কি করছে, হেল্প করছে। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ কিন্তু নাউনের আগে বসে, আমি আগেই বলেছি, দেখো নাউনের আগে কিন্তু অ্যাডজেক্টিভ বসেছে। তাহলে এই নাউনকে মডিফাই করছে বা নাউনটাকে আরও ভালো বোঝানোর জন্য আমাদের এই এক্সট্রা অর্ডিনারি ওয়ার্ডটা ব্যবহৃত হয়েছে, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরকম আমরা আরও কিছু দেখতে পারি, আই মেট এ হোমলেস পারসন ইন ঢাকা। আচ্ছা, ঢাকাটা ডি ক্যাপিটাল লেটার হবে। তাহলে এখানে দেখো আমরা এটাকে একটা দেখতে পাচ্ছি প্রোনাউন, এটা সাবজেক্ট, মেট হচ্ছে ভার্ব, এ হোমলেস, দেখো এখানে একটা আর্টিকেল আছে। আমি বলেছিলাম যে আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে সেই প্রথমটা হবে অ্যাডজেক্টিভ আর দ্বিতীয়টা হবে নাউন। যেহেতু এখানে ইন একটা প্রিপোজিশন, আমরা কিন্তু প্রিপোজিশন বলবো না, আমরা আর্টিকেলের পরে এমন দুটা ওয়ার্ড দেখব যে এই দুটা ওয়ার্ড কোনো প্রিপোজিশন হবে না, ভার্ব হবে না, এমন ওয়ার্ড।
তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিপজিশন পর্যন্ত দুইটা ওয়ার্ড আছে। তাহলে প্রথম ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয় ওয়ার্ডটা হবে নাউন। তাহলে দেখতে পাচ্ছ পার্সন মানে তো আসলে নাউন, নাউনের আগে কি বসেছে, নাউন অ্যাডজেক্টিভ বসেছে। অর্থ দিয়ে কিভাবে বুঝবো, আই মেট এ হোমলেস পার্সন, আমি একজন পার্সনের সাথে মিলেছিলাম বা দেখা করেছিলাম। তো এখন প্রশ্ন হচ্ছে কেমন পার্সন, হোমলেস পার্সন। তাহলে আমাদের কিন্তু পার্সনের পার্সনের অবস্থাটা বোঝার জন্য আমরা এখানে হোমলেসটাকে ইউজ করতে পারি। এরকম আমরা আর কি সেন্টেন্স ইউজ করতে পারি, যেমন শি হ্যাজ মেড ডেলিশিয়াস স্ন্যাক্স ফর দ্য পার্টি। তাহলে আমরা এখানে আরেকটা সেন্টেন্স দেখতে পাচ্ছি যে শি হ্যাজ মেড ডেলিশিয়াস স্ন্যাক্স ফর দ্য পার্টি। তাহলে এখানে শি হচ্ছে প্রোনাউন, সাবজেক্ট, হ্যাজ মেড এটা হচ্ছে ভার্ব। তারপর এখন কথা হচ্ছে ভার্বকে আমরা প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করব, হোয়াট দিয়ে প্রশ্ন করব। মানে সে কি বানিয়েছে, মানে মেড মানে তো বানানো, তো এখানে সে কি বানিয়েছে, স্ন্যাক্স বানিয়েছে। কেমন স্ন্যাক্স, তাহলে কি দিয়ে প্রশ্ন করেছি, আমরা যে উত্তরটা পেয়েছি এটাই কিন্তু আমাদের অবজেক্ট হবে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, আর আমরা জানি অবজেক্ট হিসেবে কে বসতে পারে, নাউন অথবা প্রোনাউন। এটাকে দেখে তো প্রোনাউন মনে হচ্ছে না, তাহলে এটা কি হবে, নাউন। এখন আমরা দেখব যে স্ন্যাক্সটা কেমন হয়েছে, ডেলিশিয়াস হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে। তাহলে এই ডেলিশিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, স্ন্যাক্স হচ্ছে নাউন। তাহলে আমরা এখানে এটাকে অবজেক্টের জায়গায় নাউনও বলতে পারি। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে অ্যাডজেক্টিভ হচ্ছে ডেলিশিয়াস আর স্ন্যাক্স হচ্ছে নাউন। তো আমরা আরেকটা দেখি, যেমন দ্য পারসন লুকড অ্যাট মি অ্যান্ড গেভ এ নটি স্মাইল। তাহলে এই যে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি যে একটা আর্টিকেল আছে। তাহলে আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ড। ইজিলি আমরা বলতে পারছি এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা যদি আরো সহজভাবে বলতে চাই, এখানে দেখতে পাচ্ছি আর কোনো অবজেক্ট আছে, অবশ্যই আছে, যে মি। মি কিন্তু অবজেক্টিভ ফর্ম, তাহলে এটাও কিন্তু অবজেক্ট এবং এটা কিন্তু প্রোনাউন হিসেবে আছে। তো প্রোনাউন হিসেবে আসছে, তার আগে কি বসেছে, অ্যাট প্রিপোজিশন। আমরা কিন্তু একটু আগে বলেছি যে প্রিপোজিশন কোথায় বসতে পারে, প্রিপোজিশন বসতে পারে নাউন অথবা প্রোনাউনের আগে। তাহলে দেখো এখানে প্রিপোজিশন কোথায় বসেছে, প্রোনাউনের আগে। আর আরেকটা জিনিস দেখো, এ নটি স্মাইল, এখানে স্মাইল হচ্ছে নাউন, নাউন মানে কি রকম হাসি দিয়েছে, একটা দুষ্টু হাসি দিয়েছে, নটি মানে দুষ্টু হাসি। তাহলে স্মাইল বা নাউনকে মডিফাই করেছে নটি, তাহলে এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আশা করি তোমরা এই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এই জিনিসগুলো আশা করি বুঝতে পেরেছো। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে এই অ্যাডজেক্টিভের কাহিনীটা শেষ করতে চাচ্ছি। দ্য ম্যাজিশিয়ান is a very popular man। এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, এখানে একটা আর্টিকেল আছে এ, এরপরে তিনটা ওয়ার্ড আছে। এখানে কিন্তু আর কোনো কি বলে প্রিপোজিশন নাই, তাই আমরা এই তিনটা ওয়ার্ডকে কাউন্টে নিব। তাহলে তিনটা ওয়ার্ডের মধ্যে শেষেরটা হচ্ছে নাউন, তার আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর তার আগেরটা হচ্ছে অ্যাডভার্ব। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, কারণ তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেও কিন্তু এই জিনিসটা অনেক কাজে দিবে। তোমরা সেন্টেন্স যে চেঞ্জ করতে হয়, যেমন অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি বানানোর জন্য, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ বানানোর জন্য তোমাদের কিন্তু এই অ্যাডভার্ব কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা, এটা চেনাটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে। আর তোমার অ্যাডজেক্টিভ প্রায় অ্যাডভার্ব তো আছে, প্রায় হাজার হাজার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আছে। তো তোমাদের কি মুখস্থ রাখা সম্ভব যে কোন ওয়ার্ডটা অ্যাডভার্ব, কোন ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ? তাই তোমাদেরকে এই সব ক্লু দেখে চিনতে হবে যে কোনটা অ্যাডভার্ব কোনটা অ্যাডজেক্টিভ। আশা করি তোমাদের জিনিসটা বুঝতে সহজ হয়েছে। তারপর আমি আরেকটা টপিক তোমাদেরকে শেখাবো, টপিকটা হচ্ছে জিরান্ড, তারপর পার্টিসিপল, তারপর হচ্ছে ইনফিনিটিভ। এই নামগুলো তোমাদের একটু কাইন্ডলি মুখস্থ রাখতে হবে। আর জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ এই জিনিসগুলো তোমাদের অনেক কাজে লাগবে, বিশেষ করে তোমাদের উইথ ক্লোজ, উইদাউট ক্লোজে কাজে লাগবে, তারপর তোমাদের ট্রান্সফরমেশনে কাজে লাগবে, মানে প্রত্যেকটা জিনিসই তোমাদের এটা কাজে লাগবে, রাইট ফর্ম ভার্বসে কাজে লাগবে। তো এই বেসিকগুলো তোমাদের অবশ্যই খুবই দরকার। জেরান্ড, জেরান্ড মানে হচ্ছে ভার্বের সাথে, মানে V1 এর সাথে যদি কোনো আইএনজি যুক্ত করে কোনো একটা ওয়ার্ড বানানো হয় আর ওই ওয়ার্ডটা যদি নাউনের মতো কাজ করে,
নাউনের মতো কাজ করে মানে হচ্ছে একটা সেন্টেন্সে নাউন কি করে, নাউন হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে অথবা অবজেক্ট হিসেবে বসে। এছাড়া কি নাউনের আর কোনো কাজ আছে? অবশ্যই নাই। তাহলে জিরান্ট মানে হচ্ছে V1 এর এমন কিছু ওয়ার্ড, জিরান্ট কোন ওয়ার্ডগুলোকে আমরা জিরান্ট বলবো, এমন কিছু ভার্ব, অবশ্যই ভার্ব, ভার্ব ছাড়া কোনো ওয়ার্ড হবে না। এমন কিছু ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি আমি আইএনজি যুক্ত করে একটা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসাই অথবা অবজেক্ট হিসেবে বসাই, ওই ওয়ার্ডটা হবে জিরান্ট। তাহলে জিরান্ট হচ্ছে, বলতে গেলে সহজ কথায়, জিরান্ট হচ্ছে নাউন, যেই নাউনের ভিতরে কি থাকবে, V1 থাকবে প্লাস আইএনজি থাকবে। যেমন আমি যদি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাই, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। তো দেখতে পাচ্ছ এখানে সুইম হচ্ছে একটা ভার্ব, মানে SWIM, সুইম হচ্ছে একটা ভার্ব। তো সুইমের পরে এই যে আরেকটা, এই যে আইএনজি যুক্ত হয়ে কি হয়ে গেছে, একটা একটা নাউন হয়ে গেছে। নাউন যে কিভাবে বুঝবো, সেন্টেন্সে দেখো ভার্বের আগে বসেছে, এটা হচ্ছে নাউন হয়ে যাবে। তাহলে দেখো V1 প্লাস আইএনজি কি হিসেবে কাজ করতেছে, নাউন হিসেবে কাজ করতেছে। তার মানে এই সুইমিং হচ্ছে এখানে একটা জিরান্ট, আর সুইমিং হচ্ছে এখানে সাবজেক্ট। আর এ গুড এক্সারসাইজ, তাহলে দেখতে পাচ্ছ এখানে একটা আর্টিকেল আছে, তাহলে এই আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড আছে, সেকেন্ডটা হচ্ছে নাউন, আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি তোমাদের বুঝতে খুব কঠিন হচ্ছে না, কষ্ট হচ্ছে না, বুঝতে পারছো। তারপর আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি, হি ইজ ফন্ড অফ গ্যাম্বলিং। গ্যাম্বলিং মানে হচ্ছে জুয়া, তাহলে গ্যাম্বল মানে হচ্ছে জুয়া খেলা, আর গ্যাম্বলের পরে আইএনজি যুক্ত হয়ে এটা হয়ে গেছে জুয়া, মানে এটা নাউন হয়ে গেছে। এখন এটা যে নাউন বুঝবো কিভাবে, সেন্টেন্সের লাস্টে আছে তাই কি আমরা নাউন বলবো? অবশ্যই না। আমরা জানি যে কোনো প্রিপোজিশনের পরে কি বসে, নাউন বসে, অথবা নাউন অথবা প্রোনাউনের আগে কি বসে, প্রিপোজিশন বসে। অফ কিন্তু একটা প্রিপোজিশন। আচ্ছা, আমি হয়তোবা অফকে ইনক্লুড করতে ভুলে গেছি, তো এখানে তোমরা অফটাকেও কি করবা, প্রিপোজিশনে ইনক্লুড করে নিতে পারো। যেমন আমি এখানে লিখে দিই অফ, অফ হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে এই যে আমি একটা প্রিপোজিশন লিখছি যে অফ, অফের পরে কি বসেছে, গ্যাম্বলিং বসেছে, তাহলে এটা অবশ্যই নাউন হবে। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যেই ওয়ার্ডটা নাউনের মতো কাজ করে ওই ওয়ার্ডটাই কি হবে, জিরান্ট হবে। তাহলে জিরান্ট মানে আমরা আশা করি বুঝতে পেরেছি, একটা সেন্টেন্সে এরকম ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েও কি করতে পারে, সেটা নাউন হিসেবে বসতে পারে। আর নাউন হিসেবে বসা মানে হচ্ছে সে সাবজেক্ট হবে বা অবজেক্ট হবে। আমাদের এত কাহিনীর, মানে নাউনের সম্পর্কে এত ভালোভাবে এত ডিটেলস পড়ার কারণটাই হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টকে খুঁজে পাওয়ার জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভার্বও কি করতে পারে, নাউন হিসেবে বসতে পারে। ভার্বের সাথে আইএনজি হয়ে এই যে সাবজেক্ট হিসেবে বসেছে, ভার্বের সাথে আইএনজি হয়ে নাউন হিসেবে, অবজেক্ট হিসেবে বসেছে, তাহলে এই দুটো হচ্ছে জিরান্ট। এরকম তুমি যত জায়গায় দেখতে পারবে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে বসেছে, তাহলে ওটা কি হবে, জিরান্ট হবে। এর এখন আমরা শিখব ইনফিনিটিভ। আচ্ছা, আমি তাহলে এটা লিখে দিই, এটা হচ্ছে জিরান্ট। তারপর আমরা আরেকটা দেখি ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে কোনো টু, যে প্রিপোজিশনটা আছে, টু এর পরে যদি কোনো V1 যুক্ত করা হয় তাহলে ওই ওয়ার্ডটা হচ্ছে, ওই ওই দুটা ওয়ার্ডকে একসাথে বলা হবে ইনফিনিটিভ। যেমন, আর ইনফিনিটিভ কিন্তু নাউনের মতোই কাজ করে। যেমন আমরা যদি বলি আই স হিম টু টু ইট, বা স্টিল বলতে পারি, টু স্টিল দ্য মিল, মানে মিল মানে হচ্ছে খাবার, খাবার চুরি করতে আমি দেখেছিলাম। তাহলে টু স্টিল, স্টিল মানে কিন্তু চুরি করা, তাহলে এখানে এটা কিন্তু ভার্ব, ভার্বের আগে বসেছে টু, তার মানে এই টু স্টিল হচ্ছে ইনফিনিটিভ, এবং এটা এটা হচ্ছে নাউনের মতো কাজ করছে। তাহলে দেখো আমরা এখানে একটা ভার্ব দেখতে পাচ্ছি স, তারপর আরেকটা ভার্ব, এর আগে কি বসেছে, টু বসেছে। এখন এটার অর্থটা কি, যদি দেখো ইনফিনিটিভ কোনো ওয়ার্ডে সেন্টেন্সে আছে, তাহলে ওই ইনফিনিটিভের অর্থতে লাস্টে কি দিয়ে দিবে, তে দিয়ে দিবে। যেমন স্টিল মানে চুরি করা, তাহলে টু স্টিল মানে চুরি করতে। আশা করি বোঝাতে পেরেছি। আমি যদি বলি টু সি, মানে হচ্ছে সি মানে দেখা, টু সি মানে হচ্ছে দেখতে। আমি যদি বলি টু গো, গো মানে হচ্ছে যাওয়া, টু মানে কি, টু গো মানে কি বলবো, যেতে, যাওয়া, যাইতে অথবা যেতে। টু কাম, কাম মানে আসা, টু কাম মানে হচ্ছে আসতে।
আশা করি তোমাদেরকে এই অর্থটা আমি বোঝাতে পেরেছি। এবং ইনফিনিটিভটা আমরা কিভাবে চিনব, টু এর পরে ভি ওয়ান হবে। তো এটা কেন দরকার? মনে করো কোনো একটা সেন্টেন্সের মধ্যে রাইট ফর্ম ভার্বস হতে পারে, অথবা উইথ ক্লুজ উইদাউট ক্লুজ হতে পারে, টু এর পরে একটা ড্যাশ দিয়ে রাখছে। এখন তোমাকে কি করতে হবে? একটা ওয়ার্ড বসাতে হবে। তুমি তাহলে বুঝতে পারলে যে টু এর পরে কি বসে, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে আমরা কি বলবো? টু স্টিল বসাবো, মানে একটা এমন একটা ওয়ার্ড বসাবো যেটা ভি ওয়ান ফর্মে থাকবে। তাহলে তোমাদের ইনফিনিটিভটা আসলে এই জন্য দরকার। তারপর আমরা লাস্ট টপিক যেটা শিখবো, পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে তিন ধরনের। তার মধ্যে আমরা দুইটা টাইপ দেখতে পারি। একটা হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলটা আমাদের দরকার আছে বলতে বেশি দরকার নেই, তো আমি এটা শিখিয়ে দিই। কোনো ওয়ার্ডে যদি, কোনো সেন্টেন্সটা যদি হ্যাভিং দিয়ে শুরু হয়, তাহলে ওই সেন্টেন্সটার মধ্যে এই হ্যাভিং হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। কোনো সেন্টেন্সে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ভি ওয়ান প্লাস আইএনজি, এবং সেটা যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অ্যাডজেক্টিভ, যদি প্রেজেন্ট পার্টিসিপল মানেই হচ্ছে ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত হবে জিরান্ডের মতোই, কিন্তু জিরান্ডে ভার্ব ওয়ান প্লাস আইএনজি নাউনের মতো কাজ করে, আর প্রেজেন্ট পার্টিসিপলে এই ভি ওয়ান প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে, আমরা এটা খুব সহজে আমরা চিনতে পারবো যদি কোনো ভার্বের লাস্টে ইডি দেখো, তারপরে ইএন দেখো, লাস্টে যদি ডি দেখো, লাস্টে যদি টি দেখো, লাস্টে যদি এন দেখো, তাহলে তোমরা বলতে পারবে ওইটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপল দেখে চেনাটা খুব সহজ। ভার্ব, অবশ্যই ভার্ব দেখতে হবে। ভার্বের লাস্টে কি থাকবে? ইডি থাকবে, ইএন থাকবে, ডি থাকবে, টি থাকবে, এন থাকবে, তাহলে ওটা পাস্ট পার্টিসিপল। একটা সেন্টেন্সে এইভাবে পাস্ট পার্টিসিপল চেনা যায়। আমরা এখন তাহলে একটু এক্সাম্পল দিয়ে দেখি, যেমন কীরকম ওয়ার্ডগুলোকে আমরা পাস্ট পার্টিসিপল বলবো, প্রেজেন্ট পার্টিসিপল দেখবো। তাহলে আমি একটু লিখি, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি থাকবে? ভি ওয়ান প্লাস আইএনজি, এবং সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। যেমন আমি লিখতে পারি, লুক অ্যাট দ্য বার্নিং ট্রেন। তাহলে লুক অ্যাট মানে তাকাও। কোথায় তাকাতে বলছে? যে এই যে একটা জ্বলন্ত একটা ট্রেনের দিকে তাকাও। তাহলে এই যে আমরা তাকাতে বলছি, দেখো এখানে একটা আর্টিকেল দেখতে পাচ্ছি। আর্টিকেলের পরে দুটো ওয়ার্ড, তাহলে সেকেন্ড ওয়ার্ডটা হচ্ছে নাউন, তার আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো দেখো তো, এই যে বার্নিং, বার্ন, BURN মানে জ্বলা, আগুন জ্বলা, তাহলে বার্ন কিন্তু একটা ভার্ব। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে, তাহলে এটা কিন্তু একটা পার্টিসিপল। কি পার্টিসিপল হবে? এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, এবং এটা কি হিসেবে কাজ করেছে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। তাহলে আমাদেরকে যদি এরকম দা এবং ট্রেনের মাঝখানে একটা গ্যাপ দিয়ে দিত, আর আমাদের যদি ক্লু দিত, বক্সের মধ্যে তো আমরা জানি রাইট ফর্ম ভার্স বলো বা উইথ ক্লোজ বলো, আমাদের কিন্তু ক্লু দেওয়া থাকে। তো আমাদের যদি বার্ন দেওয়া থাকতো, আমরা কি লিখতাম? বার্নিং লিখতাম। তো কেন লিখতাম সেটা জানার জন্য আমরা এখানে একটা শিখছি যে দা এর পরে বা আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে ফার্স্ট ওয়ার্ডটা কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। এখন বার্ন কিন্তু অ্যাডজেক্টিভ না, বার্ন হচ্ছে ভার্ব। তাহলে বার্নটাকে আমরা কিভাবে অ্যাডজেক্টিভ বানাতে পারবো? বার্নের সাথে একটা আইএনজি যুক্ত করে দিলে আমরা কি বলতে পারবো? এটা একটা অ্যাডজেক্টিভ। আশা করি বোঝাতে পেরেছি। তো আমি এখন তোমাদেরকে পাস্ট পার্টিসিপলের এইগুলো দিয়ে কিছু ওয়ার্ড দেখাই। যেমন ইডি থাকে এমন ওয়ার্ড হচ্ছে, যেমন ওপেন হচ্ছে একটা ভার্ব, তারপরে দেখো আমি ইডি যুক্ত করে এটাকে বলতে পারছি এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল। এছাড়া আর কি কি ওয়ার্ড আছে? আমি এখানে লিখেছি ইএন। ইএন তাহলে কোন ওয়ার্ডের সাথে থাকতে পারে? যেমন আমি লিখতে পারি BEAT। বিট মানে হচ্ছে প্রহার করা, মারধর করা, তাহলে বিটেন। লাস্টে দেখো ইএন যুক্ত করে এটাকে আমরা পাস্ট পার্টিসিপল বানিয়ে ফেলতে পারছি। তারপর আর থাকতে পারে, মনে করো CHOSE, চোজ। চোজ কিন্তু মানে কোনো কিছু বাছাই করা, পছন্দ করা। আর চোজের পরে যদি একটা এন দিয়ে দেয়, লাস্টে এন, এই যে আমি লিখেছি লাস্টে এন, এন থাকলে এটাও কিন্তু পাস্ট পার্টিসিপল হবে। মানে আমরা কিন্তু ভার্বের পরে এই যে এই জিনিসগুলো দেখেই আমরা বুঝতে পারবো এটা হচ্ছে একটা পার্টিসিপল। কি পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল। তো আমাদের আসলে যে এটা পাস্ট পার্টিসিপল নাকি প্রেজেন্ট পার্টিসিপল, এরকম কিন্তু কোনো কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু তোমরা চাইলে মনে রাখতে পারো নির্দিষ্টভাবে কোনটা কোন পার্টিসিপল। বাট যদি তাও মনে না রাখতে পারো, জাস্ট এতটুকু মনে রাখো যে পার্টিসিপল
কিভাবে চিনতে পারছি, পার্টিসিপল কিভাবে চিনতে পারছি। জাস্ট এতটুকু মনে রাখলে চলবে। আর প্রেজেন্ট পার্টিসিপলটা স্পেশালি মনে রাখবে, কারণ প্রেজেন্ট পার্টিসিপল কিসের মতো কাজ করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তারপর আমরা আরেকটা দেখি, BURNT। বার্ন মানে আমরা একটু আগে দেখেছি এটা হচ্ছে একটা ভার্ব, তারপরে কি বসেছে, টি বসেছে। আমি এই যে একটা দেখেছিলাম টি। তারপর আমরা আরেকটা দেখি, SAID। এই যে দেখো ভার্বের লাস্টে কি বসেছে, একটা ডি বসেছে। এই যে আমরা দেখেছিলাম ডি, তাহলে এটাও কি হবে, এটাও কিন্তু পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে পাস্ট পার্টিসিপলটা কিভাবে চেনা যায়। লাস্ট ওয়ান, আমরা পারফেক্ট পার্টিসিপলটা আমরা দেখি। আমি বলেছি যে হ্যাভের পরে যদি আইএনজি যুক্ত হয়ে হ্যাভিং তৈরি করে, এটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলের হ্যাভিং এর পরে সব সময় একটা V3 বসে, মানে পাস্ট পার্টিসিপল বসে। যেমন হ্যাভিং, হ্যাভিং স্টাডিড, আই ওয়েন্ট টু দ্য এক্সাম, বা টু দ্য বাদে টু এক্সাম হল। তাহলে দেখো এখানে হ্যাভিং স্টাডিড, তাহলে হ্যাভিং এর পরে কি বসেছে, ভার্বের পাস্ট পার্টিসিপল বসেছে। তাহলে আশা করি তোমাদের এই জিনিসপত্রগুলো তোমরা যদি ভালোভাবে শিখতে পারো, তোমাদের গ্রামার শেখার জার্নিটা অনেক সহজ হবে। আর তোমাদেরকে আমি একটা কি বলেছিলাম, যে প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা লিস্ট আমি তৈরি করেছি প্রায় 70টার মতো। তো ওই লিস্টটার মধ্যে তোমাদের থাকবে প্রিপোজিশনটার কোন ওয়ার্ডের সাথে কোন প্রিপোজিশন বসছে এবং ওইটার অর্থ, এবং ওইটার কিছু এক্সাম্পল থাকবে। তো যদি তোমাদের মনে হয় যে আমি তোমাদেরকে ওইটা সাপ্লাই না দিয়ে তোমাদেরকে যদি বুঝিয়ে দিলে তোমাদের কাছে সহজ মনে হয়, তাহলে কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাও। তাহলে তোমাদের মধ্যে সর্বোচ্চ যারা চাচ্ছ যে ক্লাস নিলে ভালো হয়, আমি সেই ক্লাসই নিব। অথবা যদি সবাই মনে করো যে ক্লাস না দিয়ে তোমাদেরকে PDF দিয়ে দিলে তোমরা বুঝে নিতে পারবে বা পড়ে নিতে পারবে, তাহলে আমি এটাই করব। আর আরেকটা কাজ করব, তোমরা এখন থেকে প্রতিদিন আমি তোমাদেরকে ভার্ব দিব। ভার্বের 3টা ফর্ম থাকে, V1, V2, V3। প্রত্যেকটা তোমাদের এই জিনিসগুলো কিন্তু খুব ক্লিয়ারলি পারতে হবে যদি তোমরা গ্রামার ভালো করতে চাও। তাহলে আমি তোমাদেরকে প্রতিদিনই কয়েকটা করে ভার্ব সাপ্লাই করব, অর্থ সহ সাপ্লাই করব, যাতে তোমরা ওই জিনিসগুলো আবার অ্যাপ্লাই করতে পারো কোনো সেন্টেন্সে অথবা প্যাসেজ থেকে অর্থ বুঝতে পারো। তাই তোমাদের প্রতিদিনের কিন্তু একটা কাজ থাকবে, তোমাদের নিজ দায়িত্বে তোমাদের একটা কাজ থাকবে। তোমরা যেহেতু সবাই এই কোর্সে ভর্তি হয়েছো, জাস্ট পরীক্ষায় যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো। এখন তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে অল্প অল্প করে আমি যা পড়াচ্ছি তোমাদেরকে সেই জিনিসগুলো পুরোপুরি কমপ্লিট করে ফেলতে হবে। তো আমি প্রতিদিন যে ভার্বগুলো দিব সেই ভার্বগুলো নিজ দায়িত্বে পড়ে ফেলবে, এবং তোমাদের প্রতি সপ্তাহে যে একটা উইকলি টেস্ট থাকে, আমি কিন্তু ওই উইকলি টেস্টে এই ভার্বগুলো কি করব, ইনক্লুড করব। তো আশা করি তোমরা এই লেকচারটা বুঝতে পেরেছো।